আসসালামু আলাইকুম। দেখেন, মানে গোমর কিভাবে বের হয়, একটা একটা করে গোমর কিভাবে বের হয়। মানব জমিন যে তুফানটা ফ্লাশ করলো না, মানব জমিন এই নিউজটা এই উপদেষ্টাদেরকে এবং ডক্টর ইউনূস সরকারকে আটকানোর জন্য এবং এদেরকে তদন্তের মুখোমুখি করা, এদেরকে জেরার মুখোমুখি করা, এদেরকে আইনের একটা কাঠামোর মধ্যে নিয়ে আসা। আওয়ামী লীগ বিচার করার নামে যা হয়েছে তা না, আইনি কাঠামোর মধ্যে এদেরকে আনার জন্য যথেষ্ট, এই রিপোর্টটা যথেষ্ট। কারণ এটা কোনো ফালতু রিপোর্ট হতে পারে না। আমি ভূমিকা না দিয়ে চলেন রিপোর্টার দিকে একটু যাই। অন্তর্বর্তী সরকারে অন্তত 3জন উপদেষ্টা নির্বাচন বিলম্বিত করার নানামুখী খেলায় লিপ্ত ছিলেন। অন্য একজন উপদেষ্টা ছিলেন অন্য অবশ্য সুবিধাবাদী ভূমিকায়, দুপক্ষকেই খুশি রেখে সময়টা কাটিয়েছেন। তিনি বরাবরই অস্থির। এই উপদেষ্টাদের কৌশলের অন্যতম হাতিয়ার ছিল মব সন্ত্রাস। তারা কৌশলের অংশ হিসাবে মব সন্ত্রাসকে উস্কে দিতেন। শুরুতে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার ব্যাপারে প্রফেসর ইউনূস চিন্তা ভাবনা করেছিলেন। পরে তিনি একগাদা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেন। এগুলোর পেছনে ক্ষমতার মেয়াদ আরো বাড়ানোর ছক ছিল, এমনটাই বলা হচ্ছে। 3 উপদেষ্টার চাপের কারণে দ্রুত নির্বাচন থেকে পিছু হটেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস কি দুধ কলা খায় নাকি? আর সে সংস্কার নিয়ে যে বুলিগুলা দিচ্ছে, এগুলো তো আমাদের কানের মধ্যে বাজে এখনো। যাক, মানুষ জন্য এই জায়গাটায় আমি একমত হতে পারলাম না। ডক্টর ইউনূস বুঝে শুনি যখন দেখলো যে আর এই টপ তো সামনে আছে, আমি তো এই সংস্কার মূলা ঝুলাইলে পড়ে আমি আর কিছুদিন ক্ষমতায় থাকতে পারি, তখন ইউনূস সাহেব অবশ্যই মূলা গিলছেন। তাদের যুক্তি ছিল নির্বাচনে তাড়াতাড়ি দেওয়া ঠিক হবে না, পরিস্থিতি সামাল দেওয়া সত্যিকার অর্থেই কঠিন হবে। এসব যুক্তির পেছনে তাদের বিশেষ মতলব ছিল। তারা চেয়েছিলেন ক্ষমতা দীর্ঘায়িত করতে এবং কৌশলে তাদের পছন্দের শক্তির কাছে ক্ষমতা তুলে দিতে। ওই যে পোস্ট দিত না মাঝে মধ্যে, 111 পদধ্বনি শুনি, আমি পদধ্বনি শুনি। এসব পরিকল্পনা ভেস্তে যায় জনচাপে এবং ভূ রাজনৈতিক কারণে। এখানে আঞ্চলিক শক্তি ছিল ভীষণ তৎপর, ভারত ছিল ভীষণ তৎপর। তারা চেয়েছে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন আয়োজন করতে। মানে ভারত ছিল তৎপর, এটা মানব জীবনের কথা না, এটা আমরা বলছি। এর পেছনে অন্য উদ্দেশ্য ছিল প্রফেসর ইউনূসের নেতৃত্বের অবসান। উপদেষ্টারা প্রশাসনকে নিয়ন্ত্রণ করতেন, আন্তর্জাতিক শক্তিগুলোকে কনভিন্স করার চেষ্টাও করতেন নির্বাচন দ্রুত হলে কি কি সমস্যা হতে পারে। তাদের কথা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে না, কারণ আইন শৃঙ্খলা অবস্থা নাজুক। এই সুযোগে অন্য পক্ষ ক্ষমতা নিয়ে যেতে পারে, ভুলণ্ঠিত হতে পারে আগস্টের চেতনা। মানে সবগুলি কিন্তু ধান্দার আলাপ, আগস্টের চেতনাটাও ধান্দার আলাপ। হ্যাঁ, একটি আন্তর্জাতিক শক্তিকে তারা অবশ্যই এই যুক্তি দিয়ে কনভিন্স করতে সক্ষম হয়েছিল। এর পেছনে আরো কিছু যুক্তি রয়েছে যা ছিল আত্মঘাতী এবং ক্ষমতা লিপ্সার কৌশল। মানে আমি তো সবসময় বলেছি যে দেশ বাঁচানোর একটা বড় দায় দায়িত্ব পড়ে গিয়েছে বিএনপির হাতে। বিএনপি ক্ষমতা আসার আগে অনেকগুলো আলোচনা, গত 6-7 মাসে, 1 বছরে না হলেও 8-10 বারই কথা বলেছি যে বিএনপি শক্ত অবস্থান না নিলে খবর আছে। সন্ধ্যা হলেই তারা বৈঠকে বসতেন, আরো 2জন থাকতেন যারা ক্ষমতা না থেকেও ছড়ি ঘোরাতেন। এক পর্যায়ে তারা এতটাই শক্তিশালী হয়ে যান যাতে প্রফেসর ইউনূস অসহায় হয়ে পড়েন। সেই ঘনিষ্ঠ সার্কেলটাকে আমরা চিনি, আমরা জানি। সেগুলো ডক্টর ইউনূসের আশেপাশে কারা কারা ছিলেন তাদের সম্পর্কে এই সরকারের নীতি নির্ধারকরা ওয়াকিবহাল। তিনি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করতে থাকেন। এটি আঞ্চলিক শক্তির চাপ এবং নিজের অঙ্ক মেলাতেই তিনি নির্বাচনমুখী হতে বাধ্য হন। তার হিসাব নিকাশ ছিল যদি নির্বাচন ভণ্ডুল হয়ে যায় তাহলে তার ব্যক্তিগত পুঁজিগাত পাট্টা সবই যাবে, শূন্য হাতে বাড়ি ফিরবেন। লন্ডন বৈঠক ছিল নির্বাচনমুখী হওয়ারই একটি অংশ, যদিও এই উপদেষ্টারা বৈঠকের আগেই নানা ষড়যন্ত্রে যুক্ত হন। বলতে থাকেন এই বৈঠক প্রফেসর ইউনূসের শাসনামলকে দুর্বল করবে, মানুষের কাছে ভুল বার্তা যাবে। এমনকি বৈঠকের ফলাফলকে বানচাল করতে ভীষণ তৎপর হয়ে ওঠেন, কাজে লাগান তাদের পছন্দের রাজনৈতিক শক্তি। তারা প্রতিক্রিয়া জানাতে থাকেন। মানে জামাতে ইসলামী তখন প্রতিক্রিয়া জানিয়েছে, প্রফেসর ইউনূস আবার দ্বিধাদ্বন্দ্বে। নির্বাচন তখন অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ে। ওই যে লন্ডন বৈঠকের পরে নির্বাচন হবে কি হবে না, এই ধোঁয়াশাটা যে তৈরি হয়েছিল এটা ওই সরকারের ভেতর থেকেই হয়েছিল। এবং লন্ডন বৈঠকের যে বহিঃপ্রকাশ এবারের নির্বাচন, এটা আমরা নির্বাচনের সাথে সাথে আপনাদেরকে জানিয়েছি, বলেছি, বা আমাদের ধারণা সম্পর্কে আপনাদেরকে শেয়ার করেছি। এরপর ইন্টারেস্টিং আরো ঘটনা, দেশের ভেতরকার একটি শক্তি নানাভাবে চাপ দিতে থাকে নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। তা না হলে অন্য বিপদ হতে পারে। সেটা কারা আপনারা অনুমান করতে পারেন, কারা এই নির্বাচনটি তুলে দিয়েছে। এরপর নির্বাচন বিরোধী শক্তি থেমে যায়নি, ধীরে ধীরে তারা প্রশাসনকে কবজায় করে নেয়, এমন এক পরিস্থিতি তৈরি করে যাতে এক পর্যায়ে মনে হয়েছিল প্রফেসর ইউনূস হটিয়ে তারা ক্ষমতা মসনদে চলে যাবেন। অনেক সময় অনেক ক্ষেত্রে প্রশাসন নির্বিকার হয়, প্রশাসন অথর্ব আচরণ করে। পর্দার আড়ালে তৎপরতার উপর প্রধান রাজনৈতিক শক্তি খুব কাছে থেকে নজর রাখছিল। তারা বরাবরই নির্বাচন চেয়েছে, কোনো ছোটকারী সিদ্ধান্তে তারা প্রতিক্রিয়া দেখায়নি। মব সন্ত্রাস প্রশাসনের গতি থামিয়ে দিচ্ছিল বারবার। প্রথম আলো ডেইলি স্টার যেদিন আগুনের সন্ত্রাস দেওয়া হলো সেদিন পরিস্থিতি পর্যালোচনা করলেই অনেক চাঞ্চল্যকর তথ্য পাওয়া যায়। প্রশাসনকে কারা নির্দেশ দিয়েছিল পুলিশ যাতে সময় মতো না যায়, বাস্তবে তাই ঘটেছিল। পুলিশ অনেককে বিলম্বে ঘটনাস্থলে পৌঁছে, যেখানে পুলিশের বড় কর্মকর্তার ভূমিকা ছিল রহস্যজনক। এই সরকারের উপদেষ্টারা মবকে লালন করেছে,
ফলে এদেরকে আইনের আওতায় আনতে তো মব সন্ত্রাসে কত মানুষের ক্ষতি হয়েছে, কত মানুষের জীবন গিয়েছে। ফলে এই সাবেক সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের জঘন্যতম ইতিহাসের নেক্কারজনক সরকার ডক্টর ইউনূস সরকার, তাকে বিএনপি আইনের আওতায় আনবে, তার গণতন্ত্রের প্রতিষ্ঠার যেই ভাষণ এখন তারা দিচ্ছেন, এটা সত্য হতে গেলে তো আগে সেই পদক্ষেপ নেওয়া প্রয়োজন। প্রফেসর ইউনূসকে অন্ধকারে রাখা হয়, পরে তিনি একজন সিনিয়র সাংবাদিককে বলেছেন, তখন তিনি ঘুমিয়েছিলেন, কিছুই জানতেন না। এর আগে ওসমান হাদির মৃত্যু ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া হয় দেশে, এই সুযোগেও নিতে চেয়েছিল কেউ কেউ। তবে সেনাবাহিনী ছিল সতর্ক, রাজনৈতিক শক্তিগুলো ছিল তৎপর, সোশ্যাল মিডিয়া পর্যালোচনা করে আরো কিছু আলামত পাওয়া যায়। যাই হোক, উল্লেখিত উপদেষ্টারা শুধু দেশে নয়, বিদেশে গিয়েও নানা কৌশলের সঙ্গে যুক্ত ছিলেন। একজন উপদেষ্টা দক্ষিণ এশিয়ার একটি দেশে গিয়ে একদিন তো নিখোঁজে হয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মিশন তাকে হন্যে হয়ে খুঁজেছে, তার হদিশ পাওয়া যায়নি। তখন ওই উপদেষ্টা জনমত জরিপের পেছনেও সক্রিয় ছিলেন। বেশিরভাগ জনমত জরিপ ছিল ফরমাইশি এবং বাস্তব বিবর্জিত। এটা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর এই রিপোর্ট, এই যে নিবন্ধটা আমি পড়ছি, এটার প্রতিটা শব্দ অনেক অর্থবহ। কারণ আগামী দিনের বাংলাদেশ কি হবে, আগামী দিনের বাংলাদেশকে বিএনপি সরকার কিভাবে প্রতিষ্ঠা করবে, এবং সেই প্রতিষ্ঠার ক্ষেত্রে এই যে অপরাধগুলো হয়ে গেছে, এবং এর প্রতিটার ভেতরে কিন্তু ধান্দা ছিল, প্রতিটার ভেতরেই ধান্দা ছিল, এবং এই ধান্দার মধ্যে দিয়ে দেশটাকে সর্বনাশ করেছে। শেষ বলা হচ্ছে, টেবিলে বসে অনেকগুলো তৈরি করা হয়, দূতাবাসগুলোতে তাদের বিচরণ ছিল, মানে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন আতিক রহমান পূর্ণিয়া। প্রত্যাশিত শক্তির উত্থান ঘটবে, জামাতের উত্থান ঘটবে। জনমত জরিপ তাই বলছে, নির্বাচনের দিনও তাদের তৎপর ছিল, তাদের নজর ছিল পছন্দের আসনগুলোর দিকে। বেশ কিছু আসনের ফলাফল পর্যালোচনা করলে অবিশ্বাস্য কিছু তথ্য পাওয়া যায়। এটা নিয়ে ব্যাপক আলোচনা আছে। আজকেও আমরা আমাদের একটা টকশোতে বলেছি যে কয়েকটা আসনের ফলাফল একেবারেই মিরাকেল, এগুলো মিলে না, কোনোভাবে মিলে না। যদিও সন্ধ্যা থেকেই তারা অনুমান করতে থাকে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, নির্বাচন নিয়ে কোনো খেলা তাদের বিপদ ডেকে আনবে, তাই তারা প্ল্যান 2 বাস্তবায়ন থেকে বিরত থাকে। সেই যে শক্তি যারা এই নির্বাচনটা তুলে দিয়েছে, সেই শক্তির কাছে শেষ পর্যন্ত আপাতত ষড়যন্ত্র হার মানে। কিন্তু ষড়যন্ত্র কি বাংলাদেশে থেমে গেছে? থেমে থাকে। ওই যে বলি, জৈবতী কন্যা বাংলাদেশ, সেই জৈবতী কন্যার দিকে বিশ্বমোড়লদের চোখ পড়েছে। সেই বিশ্বমোড়লরা এটাকে লুটে পুটে খাওয়ার জন্য সারাক্ষণ চেষ্টা করে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।